আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এইচএসসি 2025 ব্যাচ পড়ালেখা গোল্ডেন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে। তোমরা জানো আলহামদুলিল্লাহ ইতিপূর্বেই গোল্ডেন ব্যাচের ওরিয়েন্টেশনের উপর একটি ক্লাস হয়েছে, যেটি ছিল হিসাব বিজ্ঞানের। এরপরেই আমি গোল্ডেন ব্যাচের ধারাবাহিক যে ক্লাস, সেই ধারাবাহিক ক্লাসের প্রেক্ষিতে বাংলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা আমাদের পেজের সাথে কানেক্টেড ছিল এতদিন পর্যন্ত, তোমরা প্রত্যেকেই জানো আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদেরকে একেবারে বিনামূল্যে যেন সার্ভিস দেওয়া যায়। আবার অনেক সময় যেহেতু আমাদের কিছু ক্যারিকুলাম আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেই জায়গা থেকে একেবারে স্বল্প মূল্যে কিছু পেইড ব্যাচ রান করতে, এবং সেই হিসেবে আমরা প্রায় প্রতি বছরই 2 থেকে 3টা কোর্স আমরা লঞ্চ করে থাকি। সাধারণত যখন নাকি যারা যে কোনো পরীক্ষার্থীদের কেন্দ্র করে আমাদের 3টা কোর্স এমনিতে থাকে, অ্যাডভান্স, গোল্ডেন এবং র্যাপিড। ইতিপূর্বে এসএসসি 2025 ব্যাচের অ্যাডভান্স ব্যাচের ক্লাসগুলো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, অনেকগুলো ক্লাস ইতিমধ্যে শেষও হয়ে গেছে। আর এখন শুরু হবে এসএসসি 2025 ব্যাচের গোল্ডেন ব্যাচ, অর্থাৎ আজকের থেকে শুরু হচ্ছে গোল্ডেন ব্যাচ। এছাড়াও যারা এসএসসি 2024 ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের জন্য রয়েছে র্যাপিড ব্যাচ। তো আমি আজকের ক্লাসে মূলত তোমাদেরকে আহামরি কিছু পড়াবো এমন নয়, আমি আজকে চেষ্টা করব আমরা আসলে কি পড়াবো এবং আমাদের বাংলার কি পড়া উচিত সে সম্পর্কে ধারণা দিতে। অতএব ক্লাসের শুরুতেই যথারীতি আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই ক্লাসটি শেয়ার করে দিবা এবং মেনশন করে দিবা। দেখো, আমাদের মহান রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। বিশেষত এখানে প্রেরণ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই যেন তার আরাধনা করি, তার উপাসনা করি এবং তার ইবাদত করি। এরপর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা নানাবিধ কাজ করে থাকি। প্রথমত বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের এই 3টা জৈবিক চাহিদা আমাদেরকে পূরণ করতে হয়। এছাড়াও একজন সঙ্গী লাগে। পাশাপাশি আমরা সুন্দর করে বেঁচে থাকার জন্য যেন সত্যিকারের একজন শ্রেষ্ঠ জীব হিসেবে বেঁচে থাকি, সেটার জন্য দরকার হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষাটা প্রকৃতি থেকে যেমন আমরা অর্জন করতে পারি, ধর্ম থেকেও তেমন অর্জন করতে পারি। পাশাপাশি আমাদের প্রচলিত যে বিদ্যা নিকেতন, সেখান থেকে আমরা অর্জন করতে পারি। আর এই প্রচলিত শিক্ষা বিভিন্ন দেশে বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে। আমাদের বাংলাদেশেরও নিজস্ব একটা শিক্ষানীতি রয়েছে, শিক্ষাক্রম রয়েছে। তো পড়ালেখা পরিবার মূলত এই শিক্ষাক্রম বাস্তবায়নে ছায়া হিসেবে কাজ করে থাকে, ছায়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। আর এই ছায়া শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার জন্য আমাদের আলহামদুলিল্লাহ বড় একটা টিম রয়েছে, যেন সবাই মিলে তোমাদেরকে সেবা দিতে পারি এবং দেশটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একবার করে ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, দেখো আমাদের যে শিক্ষাক্রম, আমাদের যে পাঠ্যক্রম, সেখানে 3টি বিভাগ রয়েছে: ব্যবসায় শিক্ষা, মানবিক এবং বিজ্ঞান। পড়ালেখা পরিবার সাধারণত বিজ্ঞান বিভাগের যে গ্রুপ সাবজেক্ট সেগুলো পড়ায় না, যদিও বা বিজ্ঞান বিভাগের বাংলা, আইসিটি এবং ইংলিশ এখানে পড়ানো হয়। তবে মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সকল সাবজেক্ট এখানে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা পড়িয়ে থাকি। যেহেতু আমি বাংলা সাবজেক্ট নিয়ে থাকি এবং আমাদের আজকে গোল্ডেন ব্যাচের ওরিয়েন্টেশন, সেই হিসেবে আমি মনে করছি, আমি বিবেচনায় রেখেছি সিলেবাসটা সম্পর্কে একটি ধারণা দিতে। যদিও বা তোমরা ইতিপূর্বে ফার্স্ট ইয়ারটা মোটামুটি শেষ করে এসেছো, একেবারে শেষ প্রান্তে চলে এসেছো, 1 মাস পরেই তোমাদের পরীক্ষা হবে, তারপরও অনেক স্টুডেন্ট আছে যাদের সিলেবাস সম্পর্কে তেমন একটা ধারণা নাই। অতএব আমি জাস্ট এক নজরে একেবারে ওয়ান গ্ল্যান্স যেটাকে বলা হয়, এক দৃষ্টিতে চেষ্টা করব তোমাদেরকে সিলেবাস সম্পর্কে ধারণা দিতে। আমি আচ্ছা যাই হোক, ইমরান বলছে শেয়ার ডান স্যার, ভেরি গুড বয়, থ্যাংক ইউ। বাকিরাও একটু শেয়ার করে দাও, কেমন? প্রথমে দেখো, বাংলার মধ্যে কিন্তু 2টা ভাগ রয়েছে, একটা হলো বাংলা প্রথম আর একটা হলো বাংলা দ্বিতীয়। বাংলা প্রথমের মধ্যে সাধারণত 12টি গদ্য, 12টি পদ্য, 1টি নাটক এবং 1টি উপন্যাস থাকে। কিন্তু 2019-20 সালে সারা বিশ্বের মধ্যে যে বৈশ্বিক মহামারী হয়েছিল করোনা, সেই করোনার ফলে আমাদের সিলেবাসটা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে এবং সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় আছে।
অতএব তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু সেই শর্ট সিলেবাসটা পাচ্ছ। আমি এখন প্রথমে দেখাবো তোমাদের শর্ট সিলেবাসের বাংলা প্রথমে কি কি আছে, জাস্ট এক নজরে দেখাই দিব। প্রথমেই এখানে হচ্ছে গদ্য রয়েছে 7টা, একটা হচ্ছে অপরিচিতা, তোমাদের সকলের পরিচিত একটি গল্প, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েটে উঠেই কিন্তু এই গল্পটা আমরা পড়ে ফেলি। আর আমরা সকলেই এই গল্পের অন্যতম প্রধান চরিত্র অনুপমের সাথে পরিচিত, তার জীবনের মধ্যে অনেক চাওয়া ছিল, অনেক কিছুই ছিল তার জীবনে, এবং বিশেষত সে কল্যাণীর জন্য একেবারে দেওয়ানা ছিল। দিন শেষে যদিও বা সে কল্যাণীকে পায় নাই, তবে কল্যাণীর পাশে থাকতে পেরেছিল, এটাতে সে ধন্য হয়েছিল। এই যে অপূর্ণ ভালোবাসার গল্প এবং পাশাপাশি একটা নারী শক্তির জাগরণ, এই নারী শক্তির জাগরণ নিয়ে কথা বলা হয়েছিল অপরিচিত গল্পে। এছাড়াও এখানে আরেকটি বার্তা দেওয়া হয়েছে, সেটা হলো হুমায়ুন আহমেদের বিখ্যাত একটা কথা আছে। হুমায়ুন আহমেদ বলেছে, যাকে তোমরা ভালোবাসো তাকে তোমরা বিয়ে করিও না, কারণ বিয়ে করলে ভালোবাসা হচ্ছে নগ্ন হয়ে যায়। আসলে বিষয়টা অনেকখানি এরকম, এই যে কল্যাণীকে অনুপম পায় নাই, এই না পাওয়ার যাতনাটা ভালোবাসাটা অনেক বেশি সুন্দর করেছিল। যদি সে একেবারে কাছে পেয়ে যেত তাহলে ভালোবাসা হয়তো এতটা সুন্দর হতো না, আর আমাদের কাছেও অপরিচিত গল্পটা এতটা চমৎকার লাগতো না। অতএব তোমরা যারা জীবনের নানান কারণে নানান সময়ে অনেককে হারিয়েছো বা পাও নাই, মনে করতে পারো এটা তোমার জীবনটাকে আরো সুন্দর করেছে, আরো সাফল্যমণ্ডিত করেছে। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি। এরপর 2 নম্বরে যে গল্পটা রয়েছে সেটা হলো বিলাসী। আর বিলাসী গল্পের মূল থিম কিন্তু অপরিচিতা গল্পের সরাসরি বিপরীত। অপরিচিত গল্পের মধ্যে কি রয়েছে? অপ্রাপ্তি রয়েছে। আর এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই দুইটি শ্রেণী বৈষম্যের জায়গা থেকে, একটি উচ্চ শ্রেণী, আরেকটা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণী। দুইটি শ্রেণীর মানুষের মধ্যে যে ভালোবাসার যে বন্ধন, সেই ভালোবাসার বন্ধনের ফলে দুইজনের জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে। অর্থাৎ সত্যিকার অর্থে যেটাকে আমরা বলি হৃদয়ের মানুষ, মনের মানুষকে পাওয়া, মনের সাথে মনের মিলন হওয়া, যোগ হওয়া, এই মনের মিলনটা আমরা এখানে দেখতে পাই বিলাসী গল্পের মধ্যে। সেখানে বিলাসী গল্পের মূল থিম কিন্তু প্রেমের মাহাত্ম্যের প্রকাশ, পাশাপাশি তৎকালীন হিন্দু সমাজে যে জাত বৈষম্য ছিল, বর্ণ বৈষম্য ছিল, সেই বিষয়টাকে সুনিপুণভাবে আমাদের লেখক ফুটিয়ে তুলেছেন বিলাসী গল্পের মধ্যে। এবং এই গল্পের চরিত্র যথারীতি বিলাসী, আর গল্পের কথকের নাম হচ্ছে ন্যাড়া। ওকে, দেখি একটা প্রশ্ন করে ফেলি তোমাদেরকে। বিলাসী গল্পের, তোমরা তো অনেকখানি পড়েছো, বিলাসী গল্পের কথক যিনি আছেন, যিনি আমাদের গল্পটি বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে ন্যাড়া, বা লেখক আর কি। আমাদের বলতে হবে এই ন্যাড়ার বয়স কত ছিল, আনুমানিক কত ছিল? কে বলতে পারবা এই ন্যাড়ার বয়স আনুমানিক কত ছিল? কেউ কি বলতে পারবা ন্যাড়ার বয়স আনুমানিক কত ছিল? দেখি কে পারো, দেখি তো দেখি। ন্যাড়ার বয়স আনুমানিক কত ছিল বাচ্চারা? আচ্ছা, তমা বলছে ভাই আপনারা স্ক্রিন স্লাইড দিবেন না? হ্যাঁ, স্লাইড দিব। আমাদের হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টে ক্লাসগুলো নেওয়া হবে। এছাড়াও পাশাপাশি আমরা আরেকটা বিষয় তোমাদেরকে একেবারে লেকচার শিট আকারে দিয়ে দিব। প্রশ্নটা ছিল এরকম, ন্যাড়ার বয়স কত ছিল? স্বর্ণা বলছে 23 বছর। ইমরান বলছে স্মরণে আসছে না স্যার। ওকে, বাকিদের কি অবস্থা? কেউ পারবে না? ন্যাড়ার বয়স কিন্তু একটু করে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে আমাদের গল্পের মধ্যে। অর্থাৎ গল্পটা যখন তিনি বর্ণনা করছেন, আমি আরেকবার ক্লিয়ার করি, গল্পটা তিনি যখন বর্ণনা করছেন তখন তার বয়স কত ছিল আনুমানিক? যখন গল্পটা তিনি বর্ণনা করতেছিলেন তখন আনুমানিক বয়স কত ছিল তার? দেখি বলো। নীল আকাশ বলছে 23। তোমরা কি একজন আরেকজনের কাছ থেকে কপি করতেছে নাকি? সবাই 23 বলতেছে কেন লাইন ধরে? তার বয়স তো 23-এর কথা বলাই হয়নি এখানের মধ্যে। গল্পটা যখন তিনি বর্ণনা করতেছেন তখন তার বয়স কত ছিল? নুরি বলছে 40-এর কোটা, উপমা বলছে 40। ওকে, 40 প্লাস হতে পারে। তোমরা জেনে রাখো, আজকে থেকে জেনে রাখো, ন্যাড়ার বয়স ছিল 50-এর বেশি। দেখো 50-এর বেশি কেন? 50-এর বেশি এর কারণটা কি খেয়াল করো। আমাদের গল্পের লাইনে রয়েছে আজ 40-এর কোটা পার হইয়া। 40-এর কোটা মানে কি? 40 থেকে 50 বছর, এই বয়সটাকে বলা হয় 40-এর কোটা। 40 থেকে 49 বছর,
এটাকে বলা হয় কি 40-এর কোটা। তো লেখক যেহেতু বলেছে আজ 40-এর কোটা পার হইয়া, অর্থাৎ লেখক কি করেছেন 40 থেকে 49 বছর এই বয়সটা তিনি পার হয়ে চলে আসছেন, তার মানে তার বয়স কি 50-এর বেশি। ওদিকে একেবারে একটা স্টুডেন্টও এটার আনসার দিতে পারে না। আমি খুবই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি আসলে। আর তোমাদের এই চমৎকার ইনফরমেশনগুলো জানার জন্য মূলত আমাদের গোল্ডেন কি করতে হবে, গোল্ডেন বেসের মধ্যে এনরোল করতে হবে। ওকে, আচ্ছা কপি মারছে, কেমন সবাই কপি মারছে, এরকম করলে হবে না। হ্যাঁ, বুঝতে হবে, একটু মনোযোগ দিতে হবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়াটা পড়তে হবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে এই পড়াগুলো রেডি করে দিতে ইনশাআল্লাহ। সো তোমরা আজকে প্রথমবারের মতো অনেকে জেনেছো তার বয়স 50-এর বেশি ছিল, কারণ এটা কোত্থেকে বের করেছে, এটা বইয়ের মধ্যে দেয়া আছে। ওকে, এবার দেখো 3 নাম্বার যে গল্পটা। আচ্ছা, নুরি বলছে জানা ছিল না, আমি ভাবতাম 40-এর কোটা মানে 40 প্লাস। না রে ভাই, 40-এর কোটা মানে হচ্ছে 40-এর কোটা পার হয়ে গেছে। 40-এর কোটা মানে 40 প্লাস, ঠিক আছে, তবে সে পার হয়ে গেছে সেজন্য। এরপর রয়েছে আমার পথ, যেটা লিখেছেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন, বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুল ইসলাম লিখেছেন এটা। আর এই প্রবন্ধের মূল আচ্ছা দেখি একটা প্রশ্ন করে ফেলি। আমার পথ এই প্রবন্ধটা নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে? দেখি বলো, কে কে বলতে পারবা? এটা একটি প্রবন্ধ, এই প্রবন্ধ নেওয়া হয়েছে কোত্থেকে দেখি বলো। স্যার প্রাইভেটে কখন হবে? আমাদের ক্লাসগুলো 5 দিন পরে হচ্ছে প্রাইভেট গ্রুপে চলে যাবে, তখন আর ওপেনলি ক্লাস হবে না, এরকম ওপেন প্ল্যাটফর্মে হবে না। দেখি প্রশ্নটা ছিল আমার পথ প্রবন্ধটি নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কে কে বলতে পারবে দেখি তো। হায় আল্লাহ, ভেরি গুড। নুরি বলছে রুদ্রমঙ্গল থেকে, সিয়াম বলছে রুদ্রমঙ্গল, ফাতেমাতুজ জোহরা রানী বলছে রুদ্রমঙ্গল, স্বর্ণা দাস বলছে রুদ্রমঙ্গল, সোয়াইব বলছে রুদ্রমঙ্গল। ভেরি গুড, রুদ্রমঙ্গল নজরুল ইসলামের একটি প্রবন্ধ গ্রন্থ। আর এই প্রবন্ধের মূল কথাটাই হচ্ছে খুবই সহজ, মানুষের নিজস্ব একটা নীতি থাকতে হবে এবং ওই নীতির উপর সে যদি প্রতিষ্ঠিত থাকে, ওই নীতির উপর সে যদি চলে, তাহলেই সবসময় সে সত্যের উপর থাকবে এবং সে কখনোই মিথ্যাকে ভয় পাবে না। এছাড়াও পৃথিবীর কোনো শক্তি তাকে কখনোই পদস্খলন করাতে পারবে না, অর্থাৎ তার নীতি থেকে সরাইতে পারবে না। কিন্তু সে নিজেই যদি নীতি বিরুদ্ধে কাজ করে, নিজের ব্যক্তিগত নীতি বিরুদ্ধে কাজ করে, তখনই কিন্তু সে অবশ্যই মিথ্যার ফাঁদে পা দিয়ে ফেলবে, তখন তাকে আর কোনোভাবে বাঁচানো যাবে না। এরপর রয়েছে মানব কল্যাণ। আর এই মানব কল্যাণে লিখেছেন কোথাকার মানুষ জানো? দেখি বলো। মানব কল্যাণ যিনি লিখেছেন তার ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তিনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ভিসি ছিলেন। ওকে, তিনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ভিসি ছিলেন। বলতে হবে তার গ্রামের বাড়ি কোন থানাতে ছিল। তার গ্রামের বাড়ি যেই থানাটা ছিল, ওই থানাটা হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটা থানা, যেই থানা না থাকলে আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ বলা যায় যে খাবার দাবার খাচ্ছে, কিংবা হচ্ছে যে তোমার যে এখন বর্তমানে বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়, এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয় এই থানার মানুষ দ্বারা। বলতে হবে তিনি কোন থানার মানুষ ছিলেন, দেখি বলো। এই থানার মানুষ কারা কারা আছো দেখি তো, এই থানার মানুষ কারা কারা আছো? এই যে বনফুল, তারপর হচ্ছে ফুলকলি, হ্যাঁ এরকম ভালো ভালো যেগুলো আছে, কেএসআরএম। ওকে, তার বাড়ি কোথায় ছিল? সাতকানিয়াতে, চট্টগ্রামের সাতকানিয়াতে ছিল তার বাড়ি। এটা একটি প্রবন্ধ এবং এই প্রবন্ধটা নেওয়া হয়েছে মানবতন্ত্র নামক প্রবন্ধ গ্রন্থ থেকে। আর এই প্রবন্ধের মধ্যে আবুল ফজল, যিনি একটা রাইটার ছিলেন, লেখক ছিলেন, তিনি বলেছেন, তিনি এই প্রবন্ধের মধ্যে মূল কথাটা বলেছেন দুইটা। একটা হচ্ছে আমাদের প্রচলিত যে দান দক্ষিণা, প্রচলিত দান দক্ষিণার যে ধারণা, এই দান দক্ষিণার ধারণা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। এটাকে মানব কল্যাণ বলে চালিয়ে দেওয়া, এটা মানব কল্যাণ নয়, বরঞ্চ মানব কল্যাণ অপমান। তাহলে মানব কল্যাণ কি? মানব কল্যাণ হচ্ছে একজন ব্যক্তিকে আপনি যখন দান করবেন, তখন তার সামাজিক মর্যাদায় কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ তাকে নিচু মনে করে, ভিক্ষুক মনে করে, একজন প্রার্থী মনে করে যে তাকে কোনো কিছু দান করেন, এটা কখনোই মানব কল্যাণ হবে না। আপনি যদি তার মর্যাদার কথা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, তখনই তার সেটা কি হবে? মানব কল্যাণ হবে। এরপর রয়েছে মাসি পিসি।
মাসি পিসি কে লিখেছেন দেখি, বলো তো দেখি। মাসি পিসি যিনি লিখেছেন তার বিখ্যাত একটা উপন্যাস আছে, একটা বিখ্যাত উপন্যাস আছে পদ্মা নদীর মাঝি। কেমন? পদ্মা নদীর মাঝি। এই উপন্যাসের লেখক হচ্ছে মাসি পিসির লেখক। বলতে হবে মাসি পিসির লেখকের নাম কি? কে কে পারবা দেখি তো, দেখি বাচ্চারা। মারিয়াম মুক্তা আমির, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসি পিসির লেখকের নাম কি বলো? যিনি খুবই অল্প বয়সে 20 বছর বয়সের মধ্যে একটি গল্প গ্রন্থ লিখেছিলেন, সেটার নাম হচ্ছে অতসীম আমি বন্ধুদের সাথে বাজি ধরে। ওকে, ভেরি গুড, সবাই আনসার দিয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়, চমৎকার। যার আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বাবা ছিলেন হরিহর, মায়ের নাম হচ্ছে নীরদা সুন্দরী, মানিক বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, মনে থাকবে তো। এরপর দেখো, এরপর রয়েছে আমাদের সবচেয়ে হট একটা আত্মজীবনীমূলক লেখা 52 দিনগুলো, যেটা মূলত আমাদের যে মহান প্রথম রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি, পাশাপাশি যেমন এটা বিসিএস মধ্যে আসছে এবার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি, তো সেখানে অনেক বাচ্চা কাচ্চা আসলে ভুল করে দিয়ে চলে আসছে, তারা দিয়েছে সৈয়দ নজরুল ইসলাম। দেখো, সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, আর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির মহান স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ, অনেকগুলো গ্রন্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনী থেকে 52 দিনগুলো নেওয়া হয়েছে, যেখানে মূলত ভাষা আন্দোলনের সময়কার ঘটনা ফুটে উঠেছে। ওকে, এরপর রয়েছে রেইনকোট। এই রেইনকোট গল্পটা কিন্তু খুবই রসাত্মক একটি গল্প, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত একটি উপন্যাস গ্রন্থ আছে, তোমরা চাইলে কেউ পড়তে পারো, সেটা হলো তার একটি বিখ্যাত আছে তোমার খোয়াবনামা। খোয়াবনামা ছিলেকুটের সেপাই, এই দুইটা উপন্যাস আছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো আখতারুজ্জামান ইলিয়াসের। এবং তার 5টি গল্প গ্রন্থ আছে, যেখানে 28টি গল্প সংকলিত রয়েছে রেইনকোট গল্প গ্রন্থের লেখকের। আচ্ছা, শিলা বলছে বায়া বাংলা সেকেন্ড পেপার। আমি আজকে এগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিব। তাহলে এই রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি বলতো দেখি। এই রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কিন্তু আমাদের নুরুল হুদা, এবং নুরুল হুদা খুবই রসালো একজন মানুষ, তিনি কথাবার্তাকে মজা করে বলতেন। বিশেষ করে এই গল্প যারা পড়েছো তোমরা আরেকটা চরিত্রের সাথে পরিচিত থাকবা, সেটা হলো ইসাক মিয়া। ইসাক মিয়া যে এপ্রিলের শুরু থেকেই উর্দু ভাষায় কথা বলতো, তো সে যখন নাকি কাকে ডাকতে এসেছিল, নুরুল হুদাকে ডাকতে এসেছিল, তখন তার সাথে নুরুল হুদা উর্দুতে কথা বলতেছে, খুব মজা লাগছিল। নুরুল হুদা বলতেছে ইসাক মিয়া বৈঠিয়ে চা ঠা খাইয়ে, মানে আমরা বাঙালিরা যখন উর্দু ভাষায় কথা বলি তখন উর্দু কা মা কা বাপ কা হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। এই রেইনকোট গল্পের মধ্যে সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। ওকে স্যার, আপনি কোন বিভাগে পড়েন? আচ্ছা, আমি হচ্ছে সাংবাদিকতা বিভাগে পড়েছি। তাহলে এবার দেখো তো, আচ্ছা একটা প্রশ্ন করে ফেলে, কেমন? নুরুল হুদার দুটো বাচ্চা ছিল, একটি হচ্ছে মেয়ে আর একটি হচ্ছে ছেলে। তোমাদের বলতে হবে ছেলের বয়স কত ছিল। নুরুল হুদার ছেলের বয়স কত ছিল দেখি, কে বলতে পারবা? নুরুল হুদা এবং তার স্ত্রীর নাম হচ্ছে আসমা বেগম, তাদের ঘরের মধ্যে 2টা সন্তান ছিল। ওকে, বলতে হবে তার ছেলের বয়স কত। ভাইয়া এই কল্পেলের লেখতো বুঝতেছি না নুরি তোমার কথা। ভেরি গুড, একদম সিম্পলি মনে রাখবা। আমি তোমাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবা। সাধারণত মনে রাখবা হচ্ছে যে 2জন মেয়ে মিলে একটা ছেলে হয়, মানে সাক্ষ্য আইনের নিয়ম অনুসারে 2জন মেয়ের সাক্ষ্য এবং একজন ছেলের সাক্ষ্য, এরকম প্রায় আমাদের ধর্মীয় নীতি অনুসারে অনেকখানি এরকম। তো মনে রাখবা খুবই সিম্পল, সেটা হলো মেয়ে হচ্ছে ছেলের অর্ধেক, ছেলে হচ্ছে 5 বছর আর ছেলের অর্ধেক হচ্ছে মেয়ে। ছেলের বয়স হচ্ছে কয় বছর, মেয়ের বয়স হচ্ছে কত, 2.5 বছর। নুরুল হুদার ছেলে মেয়েদের বয়স একেবারে সিম্পলি মনে রাখা যায়, ছেলে হচ্ছে মেয়ের ডাবল, সো ছেলে হলো 5 বছর, মেয়ে হলো 2.5 বছর। ওকে, এভাবে মনে রাখতে পারবা। হ্যাঁ, এটা গেল রেইনকোট গল্প। তাহলে আমাদের মোটামুটি আমাদের যে কি রয়েছে, আমাদের যে গদ্যাংশ রয়েছে সেগুলো আমি আমরা আরেকবার দেখে ফেলি। অপরিচিতা বিলাসী 2টা, আমার পর 3টা, মানব কল্যাণ কয়টা গেল, 4টা, 5টা, 6টা, 7টা চলে গেল। তাহলে 7টা গদ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপর দেখবো পদ্য কয়টা আছে। পদ্য যথারীতি কয়টা আছে রে, 7টা রয়েছে।
প্রথমেই রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনবদ্য কবিতা, জীবনমুখী একটি কবিতা সোনার তরী। দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি অনুবাদ করেছিলেন কে? কে বলতে পারবা? গীতাঞ্জলি এটি অনুবাদ করা হয়েছিল সংস অফারিংস নামে। এই অনুবাদটা করেছিলেন কে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংলিশে অনুবাদ করেছিলেন কে? কে কে বলতে পারবা? ভাই এই গল্পের লেখক আর নুরুল হুদা কি এক ব্যক্তি? কখনোই না, কখনোই এক ব্যক্তি নয়। এটা নিয়ে আমরা যখন ক্লাসে আলোচনা করবো তখন বিস্তারিত আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। কেন এক ব্যক্তি নয়, এটার প্রমাণ কি? হ্যাঁ, যেমন তোমাদের বইয়ের মধ্যে পাঠ পরিস্থিতির মধ্যে বলা হয়েছে এই গল্পের অধিকাংশ নুরুল হুদার জমানাতে বর্ণিত। তো কথাটা তিনি অধিকাংশ কেন বলেছেন, এর কারণটা কি ছিল, এগুলো সব নিয়ে আলোচনা হবে। দেখি বলো অনুবাদটা করেছেন কে? রাকিব বলছে জানি না, ইমরান বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাকিদের কি অবস্থা? অর্থাৎ গীতাঞ্জলি এই কাব্যগ্রন্থটি ইংলিশে অনুবাদ করা হয়েছে এবং এটি পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছে 1913 সালে। বলতে হবে এটি ইংলিশে অনুবাদ করেছিলেন কে? ইমরান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, শিলা চৌধুরী বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে। এরশাদ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাকিদের কি খবর তবর? ভেরি গুড, সবাই মোটামুটি ভালো আনসার দিচ্ছে। আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিন্তু এটা কি করেছিলেন, অনুবাদ করেছিলেন। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, এবং খুবই চমৎকার একটা কবিতা। এই কবিতার মধ্যে জীবনের চরম বাস্তবতা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে কবির যে কলমের কালিতে, কবির কলমের কালি যেন সেখানের মধ্যে শিল্পীর তুলি হয়ে আছড় হয়ে আমাদের সামনে একেবারে প্রতিচ্ছবি আকারে তুলে ধরেছিল। আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মোহাম্মদ নাটকের শেষ ক্লাসটা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এরপর রয়েছে যথারীতি বিদ্রোহী, আর এই বিদ্রোহীটা লিখেছেন কে? লিখেছেন কে বলো তো দেখি? আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম। দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কেমন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? কে আনসার করতে পারবে দেখি তো? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? আনসারটা কে দিতে পারবা? প্রশ্নটা হচ্ছে, আরেকবার বলছি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? দেখি বলো। উপমা বলছে কাজী নজরুল ইসলাম, রাকিব বলছে কবি নজরুল ইসলাম, ইমরান বলছে কাজী নজরুল ইসলাম, জান্নাতি বলছে কাজী নজরুল ইসলাম, স্নিগ্ধাও বলছে নজরুল ইসলাম। নজরুল কি? জয় জিজ্ঞেস করে নজরুল কি? আচ্ছা, আসকাম বলছে নজরুল, সানজিদা মরিয়াম বলছে কাজী নজরুল। দেখেছো তোমরা আসলে কত কম জানো তোমরা বাচ্চা কাচ্চারা। তোমাদেরকে এই বিষয়গুলো আমরা সবসময় একটা কথা বলি, এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ হয়, স্টুডেন্টরা চান্স পায়, এই চান্স পাওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এইচএসসির প্রিপারেশনটা। এইচএসসিতে তুমি যখন কোনো একটা সাবজেক্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়বা, তখন এই প্রস্তুতিটা তোমাকে বিশ্ববিদ্যালয়ে অনেকখানি এগিয়ে রাখবে, অন্যদের চেয়ে অনেকখানি এগিয়ে রাখবে। শুধু তুমি একটি নাম জেনেছো বিদ্রোহী কবি নজরুল ইসলাম, এটা জেনেছো হবে না, তোমাদেরকে আরো অনেক কিছু জানতে হবে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা যখন পড়াই, সাধারণত আমি যখন পড়াই তখন একই সাথে একাধিক ইনফরমেশন আমি দিয়ে দিই যেন একটি স্টুডেন্ট এনরিচ হইতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হতে পারে। আজকে থেকে তোমরা জেনে রাখো বাংলা সাহিত্যে স্বাভাবিকভাবে 3 জন বিদ্রোহী কবিকে আমরা দেখতে পাই। যদি কখনোই প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মনে থাকবে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত, লক্ষ্মী বাচ্চারা। 2 নম্বরে যদি জিজ্ঞেস করা হয় বাংলা সাহিত্যের কিশোর বিদ্রোহী কবিকে, সুকান্ত ভট্টাচার্য, 18 বছর বয়সের লেখক সুকান্ত ভট্টাচার্য। এরপর সর্বশেষ যদি জিজ্ঞেস করা হয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে, কাজী নজরুল ইসলাম। মনে থাকবে তো 3 জন বিদ্রোহী কবি রয়েছে। আমি আরেকবার বলছি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বর বাংলা সাহিত্যের কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য। 3 নম্বর বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। লক্ষ্মী বাচ্চারা মনে থাকবে? ওকে, আচ্ছা।
এটা হলো বিদ্রোহী কবিতাটা খুবই চমৎকার লাগে। বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারি মম শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলক বুলক গোলক বেদিয়া ক্ষুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত মম শির। ওকে, তো এই বিদ্রোহী কবিতাটা, এই বিদ্রোহী কবিতা সম্পর্কে একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে ফেলি। প্রশ্নটা হলো, বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছে কত সালে? বিদ্রোহী কবিতা কত সালে লেখা হয়? কাজী নজরুল ইসলাম এই বিদ্রোহী কবিতা কত সালে লিখেছেন? কে আনসার দিতে পারবা? কে আনসার দিতে পারবা? আচ্ছা, বিদ্রোহী কবিতা কত সালে লেখা হয়েছে, এটার আনসার কে দিতে পারবা বাবারা? হায় আল্লাহ, দুঃখজনক ঘটনা। এটা আসলে ঝামেলার বিষয়। না পারাটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তোমরা ইতিমধ্যে এখানে যারা যুক্ত হয়েছে অলমোস্ট 24 বা 25 এর স্টুডেন্ট। 25 মানে যাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, প্রায় একটা মাস সময় আছে। আর 24 মানে তো তাদের তো ইন্টার লাইফই শেষ হয়ে গেছে। এই সময়ে এসেও যদি তোমরা না পারো, মানে বিদ্রোহী কবিতা কত সালে লেখা হয়েছে, এটা একটি ঐতিহাসিক প্রশ্ন। এবং এটা নিয়ে 2022 সালে প্রশ্ন এসেছিল এসএসসির মধ্যে, চট্টগ্রাম বোর্ডের মধ্যে। দুঃখজনক ঘটনা আর কি। তারপর জেনে রাখো, বিদ্রোহী কবিতা লেখা হয়েছে 1921 সালের 25 ডিসেম্বর রাতের বেলা, যেদিন কি ছিল, বড়দিন ছিল। অর্থাৎ খ্রিস্টানদের যে যীশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করে, বড়দিন ছিল, ওই দিন রাতে লেখা হয়েছিল। মনে থাকবে আজকের পর থেকে। অর্থাৎ সহজ বাংলায় যদি বলি, বিদ্রোহী কবিতা লেখা হয়েছে 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে। আবার বলছি, 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বিদ্রোহী কবিতা লেখা হয়েছে। লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, এবং এটার উপর নজরুল জীবনের উপর নজরুল জীবনী নামে একটা গ্রন্থ আছে। এই গ্রন্থটার লেখক মেবি কমরেড মুজাফফর আহমেদ। কমরেড মুজাফফর আহমদ এই বিষয়টা ক্লিয়ার করেছিলেন। আর বিদ্রোহী কবিতা প্রকাশ হয়েছিল কিন্তু 1922 সালে। বিদ্রোহী কবিতা লেখা হয়েছে 1921 সালে আর প্রকাশিত হয়েছে 1922 সালে। ওকে, গট ইট। ওকে, ভেরি গুড। এরপর রয়েছে প্রতিদান। এই প্রতিদান কবিতাটা আমি জানি না আসলে স্যাররা কিভাবে পড়ান, কিন্তু আমি যখন পড়াই স্টুডেন্ট আসলে চিন্তা করে। অনেক স্টুডেন্ট বলা যায় স্যার আমরা তো এভাবে চিন্তা করি নাই। প্রতিদান মানে কি? প্রতিদান এই কবিতা লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন, যিনি 1903 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেছেন। এবং তিনি এতটাই বেশি প্রতিভাধর কবি ছিলেন, এতটাই প্রতিভাবান একজন কবি ছিলেন, তিনি যখন কলেজে পড়াশোনা করছিলেন তখন তার লেখা কবিতায় পাঠ্যক্রমের মধ্যে কি হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং সেই কবিতাটির নাম কি ছিল? তিনি যখন কলেজে পড়ছিলেন তখন তার লেখা একটি কবিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। বলতে হবে ওটার নাম কি। আমরা গত ক্লাসের মতো আজকেও একজন মেন্টালি ফ্রাস্ট্রেটেড ছেলেকে পেয়েছি, মাহফুজ আলম। ওই যে তোমাদের বলেছিলাম, অনেক ছেলে আছে মেয়েদের ইনবক্সের মধ্যে ডিস্টার্ব করে, কিন্তু পাত্তা না পেয়ে তারা এতটাই বেশি তোমার হচ্ছে যে মেন্টালি কি হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তারা ওপেন কমেন্ট বক্সে এসে মেয়ে খুঁজে, বউ খুঁজে। তো জাতিগত হিসেবে তারা মূলত শ্রেষ্ঠ জাতি। পাশাপাশি তারা হচ্ছে তোমার, তাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। কারণ অনেক সময় হয় কি, কোনো মেয়েদের যে কোনো সমস্যা তারা সবার আগে এগিয়ে যায় একটু পাত্তা পাওয়ার কারণে, একটু পাত্তা পাওয়ার জন্য। কিন্তু দিন শেষে বাস্তবতা হচ্ছে মেয়েরা এই ধরনের ছেলেদের পছন্দ করে না। কারণ মেয়েরা ব্যক্তিত্ববান ছাড়া, সুপুরুষ ছাড়া কখনো শ্রেষ্ঠ ছেলে মেয়েদের পছন্দ করে না। ওকে, তো তোমার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি আমি আন্তরিকভাবে। চিন্তা করিও না, তুমি কোনো না কোনো সময় পেয়ে যাবা। তোমার নামটা কি যেন মাহফুজ আলম। তুমি কোনো না কোনো সময় কোনো হচ্ছে তোমার মতো লুক লাইক শেষরা পাই যাবা কোনো একটা সময়। সে পর্যন্ত তুমি অপেক্ষা করো। তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো ভালো মেয়ে তোমার কপালে অন্তপক্ষে জুটবে না। যাই হোক, তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম জসিমউদ্দিনের কোন কবিতাটা, পল্লী কবি জসিমউদ্দিনের কোন কবিতাটা মূলত অন্তর্ভুক্ত হয়েছে পাঠ্যক্রমের। কবিতাটার নাম হচ্ছে কি, কবর। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিছাই রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা, সারা বাড়ি বাড়ি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়ন ভরি, লাঙল লইয়া ছুটে যাইতাম গায়ের ওপর ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাপ মোড়ে তামাশা করিত শত। এটা হচ্ছে কবর কবিতার একেবারে প্রাথমিক অংশগুলো। আমি পড়েছিলাম অবশ্য অনেক আগে, যতটুকু মনে আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে কবর কবিতার প্রাথমিক অংশ। খুবই চমৎকার একটা কবিতা, বুঝতে পারছি? তাহলে এই প্রতিদান কবিতার মধ্যে যেটা ফুটে উঠেছে সেটা হলো, মানুষ যদি আমার কোনো কারণে অপকার করে, আমাকে কষ্ট দেয়, আমাকে আমার কষ্টের কারণ হয়, আমাকে বঞ্চিত করে, আমাকে ষড়যন্ত্র করে সরিয়ে দিতে চাই, আমি তাদের সবাইকে কি করে দিব? ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে ক্ষান্ত হবে না, পাশাপাশি তার উপকার করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। এরপর রয়েছে তাহার এই পরমানে। তাহার এই পরমানে এই কবিতাটির মধ্যে মূলত স্মৃতির যে একটা স্মৃতিচিহ্ন হৃদয়ের মধ্যে গেঁথে থাকা একটা বিষয় ফুটে উঠেছে, এবং এটা একটি রূপক কবিতা। লিখেছেন কে? সুফিয়া কামাল, যিনি 1911 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1999 সালে। তো সুফিয়া কামালকে আমরা বলি হচ্ছে জননী সাহসিকা, কারণ তিনি মেয়েদের শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। তো এই কবিতাটি লিখেছেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করার পর। তিনি 1933 সালে মৃত্যুবরণ করেছে, তার 1932 সালে মৃত্যুবরণ করেছে। আর মৃত্যুবরণ করার কারণেই তার হৃদয়টা ভেঙে চুরে একেবারে ছাড়কার হয়ে যায়, ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তো যার কারণেই মূলত সুফিয়া কামাল তার স্বামীকে স্মরণ করে কবিতা লিখেছেন। কিন্তু একটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হলো এই কবিতার মধ্যে সুফিয়া কামালের এই তাহার এই পরমাণু কবিতার মধ্যে কিন্তু একবারের জন্য তার স্বামীর কথা উঠে আসেনি। ওকে, মাহফুজ বলছে পৃথিবীর প্রথম কবি কে স্যার বলেন তো? পৃথিবীর প্রথম কবি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ওকে, কারণ কবিতা মানে কি? কবিতা মানে হচ্ছে যে আমরা যদি একটা কবিতার কথা বলি, আমি কিংবদন্তির কথা বলছি, ওই কবিতা তুমি যদি পড়ো, তুমি দেখবা সেখানে কবি বলেছেন আমি কবি ও কবিতার কথা বলছি। এখানে কবি ও কবিতার কথা মানে হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশা এবং সত্য কথা বলা। আর পৃথিবীতে সবার প্রথমে সুন্দর এবং সত্য কথা বলেছেন হযরত আদম আলাইহিস সালাম। আমাদের কথা বলা শিখিয়েছেন তিনি, সেজন্য তিনি প্রথম কবি। আশা করি তোমার উত্তর পেয়ে গেছো। সুদূর বুদূর করিয়া না, বুঝছো? হ্যাঁ, আটকানোর জন্য প্রশ্ন করো। আরে ভাই, তোমাদের এগুলো পার করে আসছি আমি অনেক আগে। ওকে, টেনশন করিয়া না। হ্যাঁ, আশা করি তুমি বুঝতে পেরেছো। পৃথিবীর প্রথম কবি আদম, কারণ কবিতা মানে হচ্ছে ভাষা, আর সুন্দর ভাষা যে কথা বলে সেই প্রথম কবি। আর পৃথিবীতে প্রথম মানুষ আদম, সুন্দর ভাষায় কথা বলেছেন তিনি, অর্থাৎ তিনি প্রথম কবি। ওকে, এরপর দেখো, তুমি মনে হয় আমাদের পড়ালেখা পরিবেশ সম্পর্কে জানো না। আমাদের পড়ালেখা পরিবেশ শুধু কমেন্ট চলে না, কিন্তু নগদে প্যাকেট হয়ে যাবা। এরপর দেখো 18 বছর বয়স। 18 বছর বয়স, এটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কিশোর কবি হিসেবে চিনি, যিনি জন্মগ্রহণ করেছেন 1926 সালে, মৃত্যুবরণ করেছেন 1947 সালে। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে এই অল্প বয়সের মধ্যে তিনি যে পরিমাণ আমাদের সাহিত্য জগতে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। ওকে, বুঝতে পারছি? মাহফুজ আলম নাসার, চন্দ্রদেবী সুয়েনের মন্দিরে ধ্যানমগ্ন এক যুবতী। তোমার নজর সবসময় যুবতীদের দিকেই থাকবে, আমরা জানি, কারণ তোমার নজরই খারাপ। ওকে, এবার দেখো, তাহলে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো 18 বছর বয়সকে লিখেছেন সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। এবং তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ রয়েছে ছাড়পত্র, যেটা প্রকাশিত হয়েছে কিন্তু 1948 সালে। তার মৃত্যু যদিও 1947, কিন্তু ছাড়পত্র প্রকাশিত হয়েছে 1948 সালে। এই 1948 সালে প্রকাশিত হওয়া এই ছাড়পত্র কাব্যগ্রন্থের মধ্যে মূলত 18 বছর বয়সটা ছিল। ওকে, জান্নাতুল ফেরদৌস জান্নাহ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভেরি গুড। এবার দেখো, তো 18 বছর বয়সের মধ্যে কি বলা হয়েছে? 18 বছর বয়সের 3টা দিক নিয়ে কথা বলেছেন কবি। প্রথমত 18 বছর বয়সের সাধারণ বৈশিষ্ট্য, 18 বছর বয়ঃসন্ধিকালের হচ্ছে তোমার ইতিবাচক দিকগুলো, নেতিবাচক দিকগুলো এবং কবির প্রত্যাশার কথা এখানে ব্যক্ত হয়েছে।
এরপর দেখো ফেব্রুয়ারি 1969, এই কবিতার মধ্যে যে বিষয়টা আমরা দেখতে পাই সৈয়দ সামির হোকাল লেখা এটা, এই কবিতার মধ্যে আমাদের ইতিহাসের দুইটি ঘটনার তুলনা দেওয়া হয়েছে। একটি হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, আর একটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। আর এই দুইটা ঘটনার মধ্যে তুলনা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন আমরা ইতিহাস সবসময় এক ইতিহাসের ঘটনা অন্য ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়। যেমন 1969-এর গণ অভ্যুত্থানের ঘটনা যেরকম ফেব্রুয়ারিতে ঘটেছিল, ফেব্রুয়ারি মাসে ঠিক একইভাবে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। অর্থাৎ গণ অভ্যুত্থান মূলত 52-এর ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই ঘটেছে, হচ্ছে কথা। এরপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আর এই কবিতার মধ্যে কবি আমাদের পূর্বপুরুষদের বিভিন্ন ধরনের সংগ্রামের কথা, ইতিহাস ঐতিহ্যের কথা, তাদের ত্যাগের কথা, কষ্টের কথা, শোষণের কথা, নির্যাতিত হওয়ার কথা, উৎপীড়িত হওয়ার কথা এই ইতিহাসগুলো তুলে ধরেছেন। পাশাপাশি আমরা কি মতাদর্শে বিশ্বাসী ছিলাম এই মতাদর্শগুলো তিনি এখানে তুলে ধরেছেন। এরপর কবি প্রত্যাশা করেছেন আমাদের পূর্বপুরুষরা যেভাবে সবসময় সংগ্রামের কথা বলেছেন, সত্যের কথা বলেছেন, সুন্দরকে প্রতিষ্ঠা করার কথা বলেছেন, পরিশ্রমের কথা বলেছেন, কবি আপকামিং জেনারেশন যারা ভবিষ্যতে আসবে তিনি তাদের কাছ থেকে প্রত্যাশা করেছেন তারাও কি এভাবে সত্যের কথা বলতে পারবে, তারা কি সংগ্রামের কথা বলতে পারবে। কিন্তু আবু জাফর ওবায়দুল্লাহ জানতেন না এই প্রজন্মের মধ্যে এই আমাদের এখানে যে কমেন্ট করতেছে এরকম চেষ্টা পোলাপান আছে, এরকম জানলে তিনি আসলে কখনো কি করতেন না, তিনি হচ্ছে এই কবিতা লিখতেন না, তিনি তাদের জন্য আবার কিসের কথা, তার তো ক্লাসই নাই। ওকে, এরপর সর্বশেষ রয়েছে আমাদের সহপাঠের মধ্যে একটি উপন্যাস রয়েছে এবং একটি নাটক রয়েছে। তোমরা সকলে জানো আমাদের এখানে হচ্ছে যে একটি যে নাটকটা আছে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা নাটকের উপরে মূলত আমরা ক্লাস নিয়েছিলাম ধারাবাহিকভাবে, ইতিপূর্বে 3টে ক্লাস হয়েছে, আরেকটি ক্লাস বাকি আছে, এটা আমি খুব দ্রুত নিয়ে দিব। তো এই সিরাজউদ্দৌলা নাটকটি ঐতিহাসিক এবং একটি করুণ রসাত্মক নাটক, যে নাটকের মধ্যে সিরাজউদ্দৌলা যখন নবাব হয়েছেন, নবাব হওয়া থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এই ঘটনাবহুল ইতিহাসটা ফুটে উঠেছে এবং আমরা সেটার উপর যদি ক্লাস নিচ্ছি তোমরা মোটামুটি সবাই ধারণা রাখো। এরপর দেখো লাল সালু রয়েছে। লাল সালু মূলত লিখেছেন কে? লাল সালু লিখেছেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের খুবই স্মার্ট একজন পুরুষ। তোমরা যারা সৈয়দ ওয়ালিউল্লাহ ছবি দেখেছো দেখবা তিনি 90-এর দশকে কিন্তু অনেক স্মার্ট ছিলেন এবং তিনি এমন একজন লেখক যিনি একাধারে কবি, সাহিত্যিক, সম্পাদক, পাশাপাশি একজন হচ্ছে কি ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন এবং তার মৃত্যু হয়েছে প্যারিসের মধ্যে, তিনি সর্বশেষ রাষ্ট্রদূত হিসেবে প্যারিসের মধ্যে ছিলেন। আমার প্রত্যাশা ছিল আমি সিরাজউদ্দৌলার পড়িয়েই লাল সালুটা পারাবো, এরকম একটা ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় আমাদের পেজের মধ্যে আমি 2টা ক্লাসই, যেহেতু সিরাজউদ্দৌলা নাটকের উপর ক্লাস হচ্ছে, এরপরে আমি লাল সালুটা ধরবো। তো আশা রাখছি তোমাদেরকে আমি বাংলা প্রথমের সিলেবাস সম্পর্কে একটি সাধারণ ধারণা দিতে পেরেছি এবং এগুলোর উপর বিস্তারিতভাবে ক্লাস হবে আমাদের পেড বেসের যে প্রাইভেট গ্রুপ আছে এখানে। অতএব তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই দ্রুত কি হয়ে যাও, ভর্তি হয়ে যাও। ওকে, এরপর দেখো আচ্ছা, আমি একটু সেকেন্ড পেপারের মধ্যে আছি। সাকিব ভাই রাখো তো, সেকেন্ড পেপার সিলেবাসটা কোথায় দেখো জিজ্ঞেস করো। আচ্ছা, ফাইলটা কোথায়? হ্যাঁ, ফাইলটা কোথায় দেখো তো। তুমি
হ্যাঁ, ইলেকট্রিসিটি একটু ডিস্টার্ব ছিল, ইলেকট্রিক প্রবলেম করতেছিল সেজন্য। ওকে ওকে, সবাই চলে আসো, বাচ্চা কাচ্চারা সবাই চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হলো বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারের সিলেবাসটা একটু দেখবো আমরা। বাংলা সেকেন্ড পেপার একটু করে সিলেবাসটা আমরা দেখে ফেলি। বাংলা সেকেন্ড পেপারে মূলত দুইটা অংশ রয়েছে, একটি হলো লিখিত অংশ, আরেকটা হচ্ছে ব্যাকরণ অংশ। আমি প্রথমে ব্যাকরণ অংশ একটু দেখিয়ে দিতে চাই, এটাও যথারীতি ছোট করে দেওয়া হয়েছে। ব্যাকরণ অংশে 1 নম্বর প্রশ্ন রয়েছে উচ্চারণের উপর। এখানে উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসবে, পাশাপাশি কিছু শব্দ দেওয়া হবে, ওই শব্দগুলো শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এরপর 2 নম্বর প্রশ্নটা রয়েছে বাংলা বানানের উপর। এখানেও সেম, প্রথম প্রশ্নটা হবে বাংলা বানানের নিয়মের উপর, এবং 2 নম্বর প্রশ্নটা হবে বাংলা কিছু অশুদ্ধ শব্দ দেওয়া হবে, এই শব্দগুলো শুদ্ধ করে লিখতে হবে। 3 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই 3 নম্বর প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, আবেগ, এই বিষয়গুলোর উপর তোমাকে প্রশ্ন করা হবে। বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো করা হবে। পাশাপাশি একটা কিছু বাক্য কিংবা একটা অনুচ্ছেদ দেওয়া হবে, সেখান থেকে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ এগুলো খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্নের মধ্যে থাকবে বাংলা শব্দ গঠন। বাংলা শব্দ গঠনের মধ্যে দুইটা টপিক থেকে প্রশ্ন করা হবে, একটি উপসর্গ আর একটি হচ্ছে সমাস। একটি উপসর্গ আর একটা কি সমাস। তো উপসর্গ থেকে সাধারণত লিখিত প্রশ্ন আসে, অর্থ উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্রুতকতা আছে, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নগুলো আসে। এছাড়াও তোমাকে কিছু শব্দ দেওয়া হবে যেগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাকে বলা হবে মা বাবা কোন সমাস, ওকে, ত্রিহায়ন কোন সমাস, এরপর হচ্ছে দশানন কোন সমাস, এই ধরনের কিছু শব্দ দেওয়া হবে, এগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের গোল্ডেন বেজ কিন্তু আমি গোল্ডেন বেজটা পড়ানো শুরু করবো বাংলা সেকেন্ড পেপার দিয়ে। আমি আরেকবার বলছি, গোল্ডেন বেজটা আমরা শুরু করবো বাংলা সেকেন্ড পেপার পড়ানোর মধ্য দিয়ে। অতএব তোমরা যারা বাংলা সেকেন্ড পেপার একটু দুর্বল আছো, তোমরা দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কেমন, 2025 বেচে। এরপর রয়েছে এগুলো তোমরা মোটামুটি সবাই জানো বলে আমি একটু দ্রুত পড়ে চলে যাচ্ছি। এরপর রয়েছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে একদম সিম্পল, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের বৈশিষ্ট্য কি কি, এগুলো যেমন জিজ্ঞেস করা হবে। এছাড়াও তোমাকে কিছু বাক্য দেওয়া হবে, তোমরা ইংলিশের মধ্যে যেভাবে পড়ো কি কি যে তোমরা পড়ো না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক একইভাবে এখানে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এরপর ইতিবাচক বাক্য, নেতিবাচক বাক্য, এই ধরনের বাক্য রূপান্তর করতে বলা হবে। তো আমি তোমাদেরকে বলে দিব, যখন ক্লাসগুলো নিব তখন তোমাদেরকে একেবারে একটা আউটস্ট্যান্ডিং সাজেশন দিয়ে দিব এবং বলে দিব তুমি কোনটা আনসার করবা আর কোনটা আনসার করবা না, যেহেতু এখানে 2টা করে অপশন থাকবে তোমার জন্য। সর্বশেষ গ্রামার অংশের মধ্যে রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ মানে কি? বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ মানে হচ্ছে যে, অর্থাৎ তোমাকে একটা বাক্য দেওয়া হবে, যেমন আমি বললাম শুধুমাত্র এই জীবনে তোমাকেই চাই, এই বাক্যের শুদ্ধ রূপ হচ্ছে এই জীবনে শুধুই তোমাকে চাই, অথবা এই জীবনে শুধু তোমাকেই চাই, এভাবে বলতে হবে। শুধু এবং মাত্র কখনোই একসাথে ব্যবহৃত হয় না। এরপর আমি বললাম তোমাকে না পাওয়াতে অশ্রু জলে আমার কপালটা ভেসে গেল। এখানে ভুল যেটা সেটা হলো যে অশ্রু মানে চোখের জল, সো অশ্রুর পরে কখনো চোখ ব্যবহৃত হবে না, বলতে হবে তোমাকে না পাওয়ার কারণে। এরপর কপাল কখনো অশ্রুতে ভেসে যেতে পারে না, বলতে হবে কপল, কপল মানে গাল। কি বলতে হবে তাহলে? তোমাকে না পাওয়াতে অশ্রুতে আমার কপল ভেসে গেল। ওকে স্যার, বাংলা ফার্স্ট, আচ্ছা এটা আমরা দুটোটাই পড়াবো, তবে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার যে তোমার সেকেন্ড ইয়ার দরকার হবে সেজন্য মূলত আগে ধরবো। এরপর রয়েছে নির্মিত অংশ। নির্মিত অংশের মধ্যে এটা 7 নম্বর প্রশ্ন, মূলত পারিভাষিক শব্দ দেওয়া হবে কিছু, এগুলো একদম সিম্পল, এগুলো একেবারে সহজ। কতগুলো পারিভাষিক শব্দ দেওয়া হবে, ইংলিশ শব্দ দেওয়া হবে, এগুলো পারিভাষিক অর্থ জিজ্ঞেস করা হবে। অথবা কতগুলো তোমার হচ্ছে কি দেওয়া হবে, একটা প্যাসেজ দেওয়া হবে, এটা বাংলা অনুবাদ করতে হবে, একদম ইজি।
এরপর দেখতে পাচ্ছি আমরা এর পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নের মধ্যে থাকবে দিনলিপি লিখন। ধরো তুমি কলেজের প্রথম দিনটা কেমন কাটলো, নো ভ্রমণ কেমন কাটলো, এই ধরনের প্রশ্নগুলো তুমি সেখানে সুন্দর করে লিখে দিলে হয়ে যাবে। পাশাপাশি থাকলো হচ্ছে প্রতিবেদন রচনা, কোনো একটা বিষয় নিয়ে, ধরো সড়ক মেরামত নিয়ে অথবা সড়ক দুর্ঘটনা নিয়ে, ত্রাণ বিতরণ নিয়ে, বৃক্ষরোপণ নিয়ে, অতিরিক্ত যে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে, যে কোনো বিষয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলা হবে। আমি তোমাদেরকে একেবারে ধরে সেই টেকনিকগুলো শিখাই দিব এবং একটা প্রতিবেদন কিভাবে রচনা করতে হয় সেই পয়েন্টগুলো তোমাদেরকে ক্লাসে দেখাই দিব। এরপর 9 নম্বর প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে বৈদ্যুতিক চিঠি, যেটাকে আমরা ইমেইল বলি। তো ইমেইল লিখতে বলা হবে, পাশাপাশি হচ্ছে আবেদনপত্র লিখতে বলা হবে অথবা দিয়ে। তো তুমি সেখানে বৈদ্যুতিক চিঠি, বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইমেল পাঠাও। তোমরা তো যদিও বা কখনোই বন্ধুকে ইমেল পাঠাও না, তোমরা পাঠাও হচ্ছে মেসেজ পাঠাও অথবা টাইম লাইনে শেয়ার করে দাও। এছাড়াও থাকবে আবেদনপত্র, একটি আবেদনপত্র লিখতে হবে তোমাকে যে কোনো একটা বিষয় নিয়ে। ধরো তোমার হচ্ছে যে তোমার কি দারিদ্র তখন পড়াশোনা করতে পারতেছো না, তখন তহবিল থেকে, দরিদ্র কল্যাণ তহবিল থেকে তুমি অর্থ সাহায্যে কি করলা, আবেদনপত্র করলা, অথবা যারা প্রশাসকের কাছে ত্রাণ সাহায্যে আবেদনপত্র করলা, এভাবে একটা আবেদনপত্র লিখতে বলা হবে। এরপর থাকলো হচ্ছে 10 নম্বর প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে সারাংশ, সারমর্ম এবং বাক্যসম্র সারণ। এগুলো তোমরা 9, 10 থেকে পরে আসতেছো, একদম ইজি। এসএসসি ক্লাস হবে না, হবে ইনশাআল্লাহ, সব ক্লাস হবে। আচ্ছা, এরপর থাকলো হলো 11 নম্বর প্রশ্নের মধ্যে সংলাপ খুদে গল্প। সংলাপ কি জানো? সংলাপ মানে হচ্ছে তোমরা বেসিক্যালি ইংলিশের মধ্যে তোমরা যেগুলো ডায়লগ লিখো এগুলো হচ্ছে এখানে সংলাপ হয়ে যাবে। অতএব তোমরা ইজিলি এগুলো পারবা। তোমরা পরস্পরের সাথে পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে, ধর সেখানে দেয়া থাকবে বিদেশে উচ্চ শিক্ষার জন্য মেয়ে এবং বাবার মধ্যে একটি সংলাপ রচনা করো, অথবা বলা হবে হচ্ছে এসএসসি রেজাল্ট পরবর্তী করণীয় বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি সংলাপ রচনা করো। দুজন কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারে এটা নিয়ে একটা সংলাপ রচিত হবে। ওকে, এরপর থাকলো হচ্ছে খুদে গল্প। এটা আমাদের দরকার না, এটা না লিখলেও চলে। এরপর বিভিন্ন বিষয় হচ্ছে তোমার প্রবন্ধ রচনা। এগুলো কোন কোন বিষয় আসতে পারে? নৈতিকতা, মূল্যবোধ নিয়ে আসতে পারে, যেটা তারপর বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আসতে পারে, জাতীয় চেতনা, স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে আসতে পারে, শিল্প ও অর্থনীতি নিয়ে আসতে পারে, পর্যটন শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প এগুলো নিয়ে, সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়ে, যেমন টানেল হলো, সরকারের 10টি বিশাল প্রকল্প আছে, তারপর হচ্ছে বর্তমান বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, যে কোনো বিষয় নিয়ে তোমাকে রচনা লিখতে বলা হতে পারে। তবে আমি তোমাদেরকে একেবারে গুছানো একটা সাজেশন দিয়ে দিব, যেটা পড়লেই ইনশাআল্লাহ বাংলা সেকেন্ড পেপারে আর কোনো টেনশন করতে হবে না। যাই হোক, তোমাদের সাথে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি জাস্ট একটু করে কি দিলাম, ক্লাসটা সম্পর্কে, সিলেবাস সম্পর্কে ধারণা দিলাম। আশা রাখছি আগামী ক্লাস থেকে আমরা ক্লাসে একেবারে যুক্ত হয়ে যেতে পারবো। এবং যারা গোল্ডেন ব্যাচে ভর্তি হয়েছো অথবা যারা ভর্তি হও নাই, যারা ভর্তি হয়েছে তারা আগামী ক্লাস থেকে রেগুলার ক্লাস পেয়ে যাবা। আর যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা জাস্ট 2 থেকে 4টা ক্লাস হচ্ছে কোথায় নিব, সবার সম্মুখে নিব, লাইভ নিব একেবারে আমাদের পেজের মধ্যে। এরপরে প্রত্যেকটা ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।